হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? দার্জিলিংয়ের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সকালটা ঠিক এমনভাবেই শুরু হয়েছিল, কনকনে ঠান্ডার মধ্যে গরম চা আর সামনে রয়েছে পাহাড়। সকালবেলা হোটেলেই সকালের টিফিন সেরে স্নান টান করে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি আজকে কিছু সাইট সিন কভার করব। আজকে আর আগের দিনের মতন ভুল কিন্তু করব না। আজকে আমরা গাড়ি বুক করে নিয়েছি, আর দেখতে পাচ্ছ ওই যে ওনারা কেমন ধোয়া দিচ্ছে, এটা হয়তো ওনাদের নিয়ম, কারণ প্রায় প্রত্যেকটা বাড়িতেই দেখছিলাম যে সকালবেলাতে এরকমভাবে ধোয়া জ্বালানো রয়েছে। আর আজকে আমরা অনেকটাই আগে বেরিয়েছি আগের দিনের তুলনায়। যদিও বা আজকে জানি না রোপওয়েটা কভার করতে পারবো কি না, কারণ রোপওয়েতে যেতে গেলে নাকি আরও সকাল সকাল গিয়ে টিকিট কাটতে হয়, কারণ টিকিট লিমিটেড থাকে। যাই হোক, আমরা এখন বেরিয়ে গেছি সাইট সিন কভার করব বলে। আর দেখো চারিদিকের এত সুন্দর পরিবেশ, এই পরিবেশ দেখতে দেখতে চলে আসলাম একটা জায়গাতে। এখানে দেখবো আমরা জাপানিজ টেম্পল আর পিস পাগোডা। এসে কিছুক্ষণ চুপটি করে এখানে দাঁড়িয়েছিলাম, কারণ এইখানের পরিবেশটা এতটাই সুন্দর আর একদম শান্ত নিরিবিলি প্রকৃতির। আর ওই দেখো আমার বর সবার আগেই চলে গেছে ওপরে। ওপরে রয়েছে কিছু গৌতম বুদ্ধের স্ট্যাচু, শুধু একটাই নয় বেশ কয়েকটা স্ট্যাচু রয়েছে। তারপরে উপর থেকে দাঁড়িয়ে আমরা পুরো দার্জিলিংটাকে দেখছিলাম। দার্জিলিংয়ের রাস্তাগুলির মধ্যে সব থেকে ভালো লাগে যেই জায়গাগুলিতে পাইন ফরেস্ট রয়েছে, ওই জায়গার ভিউ সম্পূর্ণই আলাদা। আর ওই জায়গাতে থাকে প্রচণ্ড ঠান্ডা, মনে হয় যেন সমস্ত মেঘগুলি ওই পাইন গাছের মধ্যে এসে নেমেছে। তারপর চলে আসলাম আমরা বাতাসিয়া লুপে। এইখানে আমার বর টিকিট কেটে নিল। আর আসার পথে ছোট ছোট কিছু টেম্পেলে গিয়েছিলাম, তবে সেই জায়গাগুলোর আর ভিডিও করা হয়নি। ওই যে বলছিলাম না, সময়ের কারণে হয়তো আমরা রোপওয়েতে যেতে পারবো না, ঠিক তাই হয়েছে। আমরা যেহেতু অনেকটা বেলা করেই বেরিয়েছি, আর রোপওয়েতে যেতে গেলে নাকি ভোর ভোর গিয়ে টিকিট কাটতে হয়, তার জন্য আমরা রোপওয়ের টিকিটও পাইনি আর রোপওয়েতে চড়াও হয়নি। আর এই বাতাসিয়া লুপে ঢুকতে ঢুকতেই দেখছি প্রচণ্ড পরিমাণে হাওয়া বইছে আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। দেখো ওপর থেকে কত সুন্দর লাগছে পুরো পার্কটাকে। তারপর দেখা মিলল দার্জিলিংয়ের প্রধান ঐতিহ্য টয় ট্রেনের। আর যখন এই পার্কে আসছিলাম এই দিক থেকে ওই দিক থেকে শুধু টয় ট্রেনের বাঁশিই শুনতে পাচ্ছিলাম, তবে টয় ট্রেন আর দেখতে পাচ্ছিলাম না। অবশেষে পার্কের ভেতরে এসে দেখতে পাচ্ছি। দেখো আমাদের ভাগ্যটা কত ভালো, এই পার্কে এসেই ইঞ্জিন আর কাঠকয়লা দু রকমেরই টয় ট্রেন দেখে নিলাম। আর এই পার্কের ভেতর থেকেই টয় ট্রেনের লাইন রয়েছে। টয় ট্রেনে করে যখন সমস্ত যাত্রীদের ঘোরানো হয়, তখন ট্রেনটা এই পার্কের ভেতর থেকেই যায়। আর এর টিকিট হলো 1000 টাকা থেকে শুরু। আর দেখো এইখানে বেশ কিছু শপিং করার দোকান ছিল, তাই অনেক কিছুই আমরা এখান থেকে কেনাকাটি করে নিলাম। আর হ্যাঁ, আমার বর কিন্তু ভীষণ পরিমাণে বার্গেনিং জানে, আর ও ভীষণ পরিমাণে বার্গেনিং করেই কিন্তু সমস্ত কিছু কিনেছে। আর এই সমস্ত জায়গায় বার্গেনিং না করলে একদম বোকা হয়ে যায়। আর দেখো এইখানের পরিবেশটা কত সুন্দর, যেন মনে হচ্ছে হাত বাড়ালেই এক মুঠো মেঘ ধরতে পারবো। তারপরেই দেখছি এইখানে সবাই এরকম পাহাড়ি মেয়েদের মতন সাজছিল। আমারও খুব ইচ্ছে ছিল যে যখন আমি দার্জিলিংয়ে যাব তখন এরকমভাবে সাজবো। যেদিন আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম সেই দিন দেখছিলাম যে ওখানেও এরকমভাবে সাজানো হচ্ছে, তবে সাজানোর পর ওইখানে সেরকমভাবে ছবি তোলার কোনো জায়গা ছিল না। তাই ভাবলাম ওখান থেকে সাজবো না, যে এখানে বেশ কিছু জায়গা থাকবে ভালো ভালো ছবি তোলার জন্য, সেইখানেই সাজবো। আর আমি সাজছিলাম, আমার আগে আমার দিদিও সেজেছে। প্রথমে ব্লাউজটা পরিয়ে দিল, তারপর স্কার্ট পরিয়ে দিল, এবার কোমরে কিছু একটা বেঁধে দিচ্ছে। আর দেখো এইসব সাজ পোশাকগুলি ভীষণ ভালো লাগে। আর তারপরেই বেঁধে দিল মাথার মধ্যে কিছু একটা। আর চশমা পরে আমাকে কেমন অদ্ভুত লাগছিল, তাই চশমাটাকে খুলে দিলাম। চশমা খোলার পর মোটামুটি একটু ঠিক লাগছিল। আর আমার চোখ নাক তো এমনিতেই নেই, এগুলি পরে আমাকে পুরোপুরি নেপালিদের মতনই লাগছিল। এটা আমার বক্তব্য না, এটা আমার বরেরই বক্তব্য। আর এই ড্রেসের কোনো টাইম লিমিট নেই, তুমি যতক্ষণ ইচ্ছা ততক্ষণই পরে থাকতে পারবে। এরপর ওদের ঐতিহ্যের গয়নাগাটি আমাকে সব পরিয়ে দেওয়া হলো। এইগুলি সেজে নিজে একটু পাগলামি করছিলাম। আর তারপরেই আসলো আমার পরের সাজার পালা।
আমরা এরকম সেজেগুজে রিলস বানাতে আর নিজেদের ফোনে ছবি তুলতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ওখানে থাকা ক্যামেরা দিয়ে আমরা ছবি তুলতেই ভুলে গেছি। যখন সবার শেষে আমরা ড্রেস খুলে ফেলেছি তখন আমাদের মনে পড়েছে যে আমরা তো ক্যামেরাতে কোনো ছবিই তুলিনি। যদি ক্যামেরাতে ছবি তুলতাম সেই ছবিটা হয়তো বাঁধিয়ে রাখতে পারতাম। যাই হোক, এখন আমার বরকে সাজানো হচ্ছে, আর দেখো ওকেও কিন্তু বেশ নেপালি ছেলেদের মতনই মনে হচ্ছে। বেশ কিছুক্ষণ পর আবারও দেখলাম পার্কে একটা টয় ট্রেন এসে দাঁড়ালো। এটা দেখতে দেখতেই হঠাৎ করে চোখ পড়লো যে আমার বরের সাথে সবাই ছবি তুলছে। বেশ ভালোই লাগছিল দেখে। এরপরে দেখছি হঠাৎ করে পুরো ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। মেঘগুলি এতটাই নিচে নেমে এসেছে যেন আমাদের পুরো শরীরটাকে ভেদ করে চলে যাচ্ছে। এর আগে তো ভাবছিলাম হাত বাড়ালেই যেন এক মুঠো মেঘ ধরতে পারবো, এখন তো দেখছি মেঘ পুরো আমাদেরকে ভেদ করে চলে যাচ্ছে। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল এই সময়টায়। এত সুন্দর পরিবেশের অনুভূতি সারা জীবনেও ভুলতে পারবো না, আর কাউকে যেন মুখে বলেও প্রকাশ করা যাবে না। যাই হোক, অনেকটা সময় আমরা এই পার্কে কাটালাম, এইবার যাব অন্যদিকে। এখন আমরা চলে এসেছি একটা জাপানিজ টেম্পেলে, আর এই যে টেম্পেলটার বাইরের দিক দিয়ে ছবি। টেম্পেলের ভেতরে আমরা ঢুকিনি, বাইরের দিকটা দিয়েই দাঁড়িয়েছিলাম। তবে এই টেম্পেলটা না অনেকটা উঁচুতে, আমাদের অনেকটা উঁচুতে উঠতে হয়েছে। আর উপরে না প্রচণ্ড পরিমাণে হাওয়া বইছিল। দেখো, দেখে হয়তো বুঝতেই পারছো আমার অবস্থা। এত ঠান্ডার মধ্যে যদি এরকম কনকনে হাওয়া বয় তাহলে কীরকম লাগবে। যাই হোক, এই জায়গাটাতে আমরা অনেকক্ষণ দাঁড়ালাম। খুব শান্তিপূর্ণ একটা জায়গা, আর এই সব জায়গায় আসলে না মনটা যেন এমনিতেই পুরো শান্ত হয়ে যায়। দেখো, ওই পাহাড়ের মাথায় বাড়িগুলি কি ভালো লাগছে। তবে দূর থেকে দেখতে তো ভালোই লাগছে, তবে নিচ থেকে যে কতটা উঁচু সেটা সামনে গেলেই বোঝা যায়। আর দেখো, দূরের ওই পাইন গাছগুলি কি অসম্ভব সুন্দর লাগছে। যাই হোক, আজকের সারাদিনটা বেশ সুস্থভাবে ভালো মতনই কাটালাম। এবার আমরা হোটেলের দিকে ফিরে যাব। আজকের ভিডিওটা তাহলে এতটাই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।